পুরুষ শরীরে জন্মেছো মানেই তুমি হিজড়া। সরকার থেকে, মানুষ থেকে, সমাজ থেকে আমাদের কি ভাবে বুঝতে পারছি না কবে পরিবর্তন আসবে। হয়তো অনেক রকম ভাবে কাগজে কলমে ট্রান্সজেন্ডারদের রায় বেরিয়েছে, সেটা আলমারির ভেতরে কোথায় দুয়ারের মধ্যে ঢোকানো থাকবে। মানুষের রায়টা কবে পরিবর্তন আসবে? ওই কাগজের রায়ের থেকে মানুষের মনের রায়টা সবচেয়ে বেটার, ওটা বেশি দরকার। হিজড়া একটা পেশাগত নাম, নট জেন্ডার আইডেন্টিটি, এটা ট্রান্সজেন্ডার। প্রতিটা মেয়ে যেমন বেশ্যাবৃত্তি করে না, প্রতিটা ট্রান্সজেন্ডার কিন্তু হাততালি মারে না, দরজা ভাঙার চেষ্টা করতো। আচ্ছা, আমাদের যারা সিনিয়র ছিল তারাও ভাবতো দুটো পায়ের ফাঁকে কি আছে দেখবো। রাস্তাঘাটে মানুষ দেখলে বলতো হিজড়া, ছক্কা, হাফ লেডিস। সিনেমা, সিরিয়াল বা থিয়েটার তো সামাজিক গল্প নিয়ে হয়, সেই সামাজিক গল্পে আমরা বাদ যাবো কেন? তবে কি একটাই খারাপ লাগে, ইন্ডাস্ট্রি আমাদের জন্য ভাবে না। ভোট তো দিই আমরা তো ভোটাধিকার ভোট দিই, প্রাপ্য কি পাই? কোনো ভাতা পাই? এত যুবশ্রী, কন্যাশ্রী, বৃদ্ধ ভাতা, অমুক ভাতা, তমুক ভাতা, অথচ পাবলিক আমাদের বারে বারে বলে কি গো তোমাদের তো সরকারও টাকা দেয়। কিসের টাকা? কিচ্ছু দেয় না আমাদের। আপনারা জানেন আমরা প্রত্যেকবারই আমাদের সঙ্গে এক একজন অতিথি থাকেন, আজকেও সেভাবেই একজন অতিথি বিশেষ মানুষ আমাদের সাথে আছেন। আসলে আমরা রাস্তায় অনেক সময় দেখি যে অনেকে আমাদের গাড়িতে বসে থাকা অবস্থায় বা দাঁড়িয়ে আছি, অনেকে আমাদের কাছে সাহায্য চান, টাকা পয়সা সাহায্য চান হাত বাড়িয়ে। আমরা অনেক সময় হয়তো বক্রোক্তি করি যে খেটে খেতে পারো না বা এরকম ভাবে টাকা চাইছো কেন। তো এরকম একটা সম্প্রদায়ের মানুষ, আমি যদি আরেকটু স্পেসিফিক করে বলি, সেটা হচ্ছে ট্রান্সজেন্ডার যারা, রূপান্তরকামী যারা, এরকম অনেক মানুষ আছেন যাদেরকে আমরা বিভিন্ন সময় সমাজে অনেক রকম মন্তব্য করে বসি, কিন্তু সেই রকমই মানে সেই কমিউনিটিরই একজন মানুষ যিনি কিনা নিজের একটা স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন, যিনি টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন কাজ করছেন, ফিরকি সিরিয়াল থেকে শুরু করে অনেক সিরিয়ালে তিনি অভিনয় করেছেন। সেই কুসুম সামন্ত, রূপান্তরকামী অভিনেতা বা অভিনেত্রী আমরা বলতে পারি, আজকে আমাদের অতিথি। নমস্কার। নমস্কার। আচ্ছা দিদি, এই যে মানে আপনার যে লড়াইটা, এটা তো খুব একটা সহজ নয়, এটা আমরা সবাই জানি। কারণ এই কমিউনিটিতে আপনি যে সমস্ত মানে সমাজের যে সমস্ত মানুষের সঙ্গে লড়াই করে এই জায়গায় এসেছেন, তার একটা নিশ্চয়ই ছোট হলেও ইতিহাস আছে। তো সেই লড়াইটা কেমন ছিল? প্রথমত এটা ছোট মতো না, এটা বিশাল বড় একটা লড়াই, ছোট না। পুরুষ শরীর নিয়ে জন্মেছি আমি। পিতৃদত্ত নাম ছিল বিশ্বজিৎ। বিশ্বজিৎ, হ্যাঁ। আজকে সেই বিশ্বজিৎ উল্টে গিয়ে কুসুম হয়ে গেছে। সেই কুসুম হতে গিয়ে যে লড়াইটা, সবটাই যতটা পারি বলছি আমি। তো যখন ছোট ছিলাম, একদম ছোট, 5-6 বছর যখন বয়স, তখন অব্দি বুঝতাম না। বা 6 বা 7-এর পরে আস্তে আস্তে মানুষের তো মনের পরিবর্তন আসে। তো মানে একটা পুরুষ, সে পুরুষ হিসেবেই বড় হয়, একটা নারী নারীর মতো করে বড় হয়। আমি মাঝখানে পড়ে গিয়েছিলাম। আমি যখন আয়নার সামনে দাঁড়াতাম, আমি বুঝতে পারতাম আমি পুরুষ বাহ্যিক দিকে, কিন্তু অন্তরে আমার কাঁদতো, কষ্ট হতো। আমি মনে হচ্ছে কোথাও একটা আমার নারী সত্তা কাজ করছে। আমি তো মেয়ে, আমি তো পুরুষ নয়। ছোটবেলায় কাকে বোঝাবো? বাবা মা যখন ওই পুরুষ পোশাক পরাতো না, ভালো লাগতো না আমার সবসময় মন টানতো আমার দিদি কি পড়ছে, আমার বোন কি পড়ছে। তার জন্য অনেক মারধর খেতে হয়েছে, বকুনি খেতে হয়েছে। ওটা একদম ছোটবেলা গেল। আস্তে আস্তে যখন বড় হচ্ছে, মানুষের যে একটা মনের পরিবর্তন আসে, একটা কামনা আসে, বার্ধক্য, মানে যাকে বলে বয়স সন্ধিকাল বলে না, একটা পুরুষের ক্ষেত্রে একটা নারীর প্রতি আকৃষ্ট ভালোবাসা তৈরি হয়, আর একটা নারীর ক্ষেত্রে একটা পুরুষের প্রতি হয়। আমার ক্ষেত্রে দেখলাম আমি পুরুষ তো, কিন্তু একটা পুরুষের প্রতি আকৃষ্ট কেন? আমার প্রেমটাও সেই পুরুষের প্রতি। আমি কিন্তু পুরুষ নিজেকে বলতাম, তখন ভাবতাম সমাজের ভয়ে। আমি কিন্তু জানি আমি একটা নারী। সেই ভালোবাসার দিক গেল। এবার বড় হচ্ছে, একটু একটু বড় হতে 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 একটা মাথার মধ্যে খুব চিন্তা হতো কিভাবে নিজেকে চেঞ্জ করব। স্কুলে ভর্তি হলাম, স্কুলে যাতায়াত করতাম। যখন 4 অবধি পড়েছে কোনো অসুবিধা হয় না, হাই স্কুলে যখন গেলাম লড়াইটা আরো বেশি আরম্ভ হলো। ছোট ছিলাম, অনেকে বলতো যে ছেলেটা কোনো মেয়েদের মতো। বাড়ির লোক ভাবতো কি আস্তে আস্তে পরিবর্তন হয়তো হয়ে যাবে,
কিন্তু তো পরিবর্তন হওয়ার নয়। যখন ক্লাস 5-এ হাই স্কুলে গেলাম, লড়াইটা আরো জটিল হয়ে গেল। আমার বোন দিদিরা তো গার্লস স্কুলে পড়ে, আমি এখানে বয়েজ স্কুলে পড়বো, বয়েজে ভর্তি হয়েছিলাম। সেখানেও প্রচন্ড কষ্ট হতো। ক্লাস 5 মানে একটু তো বোঝার মতো মন তৈরি হয়। তো তখন স্কুলে আমি একা একা জানতাম না আমি নিজে কি, আমি কেন এমন পাগলের মতো খুঁজতাম যে আমি কি পাগল, মানে আমার কি কোনো সমগোত্রীয় কাউকে পাবো না, এরকম ভাবতাম। কিন্তু স্কুলের মধ্যে আরো 2-3টে বন্ধু ঠিক আমারই মতো দেখা হলো, বেশ আর বেশ ভালো লাগলো যে আমি তাহলে একা নয়। আমরা ভালো বন্ধু হয়ে গেলাম, কিন্তু তার জন্য বকুনি খেতাম, স্যাররা বকতো। যারা পুরুষ মানুষ না মেয়েদের মতো হাতে নেল পালিশ করতাম, বাড়িতেও বকতো, স্যাররা বকতো। সবচেয়ে বড় কঠিন গেছে কি, যখন বাথরুমে যেতাম, স্কুল পিরিয়ড চলাকালীন না, আমি তখন বাথরুমে যেতাম। গ্যাপে যে পিরিয়ড শেষ হলে যখন মানে বাথরুমে ছেলেরা যেত, তখন যেতাম না। কারণ তখন তো ভিড়, প্রত্যেকে যাওয়ার একটা তাগিদ ছিল না, প্রত্যেকে যাবে। তখন গেলে কি হতো, প্রথম একবার গিয়ে দেখেছি ওই দরজা ভাঙার চেষ্টা করতো। আচ্ছা, আমাদের যারা সিনিয়র ছিল তারাও ভাবতো দুটো পায়ের ফাঁকে কি আছে দেখবো। একটা ওদের এটা একটা জানার আগ্রহ ছিল। ওই ভয়টা প্রচন্ড কাজ করতো, টানাটানি হাজরাহাজরি করতো, প্রচন্ড নোংরামি করতো। তার জন্য কি করতাম, যখন ক্লাস চালু হয়ে যেত ওই গ্যাপটাই স্যারকে বলে চলে যেতাম। কতটা লড়াই। এইভাবে বড় হতে 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 রাস্তাঘাটে মানুষ দেখলে বলতো হিজড়া, ছক্কা, হাফ লেডিস, খুব গায়ে বাধ্য, প্রচন্ড কষ্ট হতো। নিজেকে প্রশ্ন করতাম, সত্যি তো আমাকে এরকম কেন বলে। চেষ্টা করেছিলাম যে পুরুষ হয়ে বাঁচবো, ঠিক আছে পুরুষ। আরো বন্ধু বান্ধবরা বলতো তুই কি হয়েছে ওরকম, তুই মানে পুরুষের মতো হাঁটতে পারিস না। চেষ্টা করেছিলাম ওদের মতো হাঁটা, ওদের মতো পকেটে হাত দিয়ে একটু স্মার্ট ছেলের মতো হাঁটার চেষ্টা করেছি, কিন্তু হলে কি হবে, ভিতরে তো আমার নারীর সত্তা ছটফট করছে, পারতাম না। তাও হাই স্কুলটা লুকিয়ে চুরিয়ে ওটা চেষ্টা করেছিলাম, কিন্তু যখন আরো বড় হচ্ছে আর পাচ্ছি না, নিজেকে সামলাতে পারছি না। আমি কিন্তু বেশি দূর পড়াশোনা করতে পারিনি এর জন্যই। আচ্ছা, আপনার ইচ্ছে ছিল পড়াশোনা করার? অবশ্যই ইচ্ছা ছিল, ভালো পড়াশোনা করতাম। আচ্ছা, ভয় কাজ করতো, এতটাই জঘন্য মানে রাস্তাঘাটে বা মানে আমার সিনিয়ররা যেভাবে নোংরামো কথা ভালো লাগতো না। আচ্ছা, স্কুলে নাটক করতাম। স্কুল ছাড়ার পরে যাত্রা দলে ঢুকলাম। আচ্ছা, যাত্রা কেন বাজলাম, যে যাত্রা করলে অন্তত আমি বাড়ির লোককে বোঝাতে পারবো যে আমি যাত্রার জন্যই তো আমি নারী পোশাক করছি, আমি নায়িকা চরিত্রে অভিনয় করবো, তাহলে নারী পোশাক করতে পারবো। এমন একটা ঘটনা ঘটেছিল, আমার বলতে কোনো দ্বিধা নেই। যখন পুরুষ শরীরে পুরুষ পোশাক পরতাম, তারই মাঝখানে কিন্তু লুকিয়ে লুকিয়ে মেয়েদের পোশাক পরতাম। আচ্ছা, আমাদের কোন কয়েকটা বন্ধু হলাম, কয়েকটা বন্ধু আমাদের সঙ্গে আলাপ হয়েছিল, আমরা 4-5 জন মিলে একটা ঘর নিয়েছিলাম। আমাদের আরো সিনিয়র কয়েকজন বয়স্ক আমাদেরই মতো, তারা চেঞ্জ হতে পারেনি, কিন্তু আমাদের সাপোর্ট করতো, তারা আমাদেরই মতো। বিশেষ করে গ্রামে গঞ্জের দিকে তো প্রকাশ্যে অনেক আসতে পারে না, তা তাদের সাহায্যে একটা ঘর ভাড়া নিয়েছিলাম আমতলা, একদম প্রপার আমতলাতেই আপনি বড় হয়েছেন? হ্যাঁ হ্যাঁ, আমতলাতেই বড় হয়েছি। ওই ঘরের মধ্যে আমরা লুকিয়ে লুকিয়ে মেয়েদের ড্রেস পরতাম, কোথাও গেলে টেলে আবার এসে ওখানে খুলে ফেলতাম। অন্তবাস যেটা থাকে না, আমার ব্যাগে সবসময় থাকতো। কোন একদিন কোনো কারণে আমার মা দেখতে পেয়ে গেছিল, একটা পুরুষের ব্যাগে অন্তবাস, মানে বুঝতে পারতাম একটু মেয়েদের মতো, কিন্তু এতটা মানে ওইভাবে বুঝতে পারি যে একটা অন্তবাস ব্যাগের মধ্যে ওদের একটা ভুল ধারণা হয়েছিল যে আমার ছেলেটাকে চরিত্র খারাপ হয়ে যাচ্ছে, অন্যভাবে নিচ্ছিল। ওটা যে আমারই পোশাক, ওটা যে আমার অন্তরের পোশাক, সেটা বাড়ির লোকে বোঝাতে পারিনি। ওরা ভেবেছিল অন্যরকম, পুরুষ হয়তো নিয়ে কোনো রকম ভাবে খারাপ ভাবে ভেবেছিল, বোঝাতে পারিনি। তার জন্য বাড়িতে খুব বকুনি, মা মেরেছিল, অনেক রকম কথা শুনতে হয়েছিল। কিন্তু আজকে সেই মা নিজে আমাকে শাড়ি পরায়, নিজে আমাকে সাজিয়ে দেয়। পাড়াতে রাস্তাঘাটে অনেক রকম অপমান শুনতে হয়েছে, একটু একটু করে বললাম একটু একটু চেঞ্জ হচ্ছে, মনের পরিবর্তন হচ্ছে। মনে মনে ভাবতাম যে এমন কিছু করতে হবে আমাকে, তবে মানুষের কাছে সম্মান পাবো। যাত্রা করতাম, যাত্রা করতে গিয়ে ওই ট্রান্সজেন্ডার হওয়ার কারণে কিন্তু অনেকবার অনেক রকম অশান্তি হয়েছে। আচ্ছা,
গ্রামীণ যে গাজন যাত্রা হয় তো ওখানে নর্মাল মেন স্ট্রিমে পুরুষরা কিন্তু নায়িকা সাজতো, সেখানে আমি একজন ট্রান্সজেন্ডার। তা যাত্রা করতে গিয়ে ওখানে অনেক এরকম পর্যন্ত পিস্তল থেকে এরকম পর্যন্ত হয়েছে, ওই মালটাকে আমার হাতে তুলে দে। আচ্ছা, গুন্ডা বাহিনী লোকের সইয়ের পরে, একদম সইয়ের পরে মালিক পক্ষ থেকে আমার উপর রাগ করতো, কিন্তু তারা আমি যেহেতু ভালো অভিনয় করতাম ছাড়তেও পারতো না। এক জায়গায় দু জায়গায় ঠিক আছে, বারে বারে এরকম গন্ডগোল হতো আমাকে নিয়ে। গ্রিন রুমে মেকআপ করছে এরকম পর্যন্ত ট্রিপল কাটছে মেকআপ রুমের, সেটা প্রতিবাদ করতে গেছি, অশান্তি লেগে গেল। আর এক জায়গায় হয়েছে ভালো গান গেয়ে নেমেছি, বলছে বকশিস দেওয়া হবে। ভালো কথা, বকশিস দেবে। এবার পুরো দর্শক, পুরো ভরা দর্শক মানে ভর্তি, তাদের সামনে আমাকে পুরো কি বলবো খুব খারাপ ভাবে টাচ করে তো দিল আমাকে বকশিসটা। তারপরে কি করলো, পুরো তিরঙ্গা নোংরা, মানে তিরঙ্গা একদম মানে মদ্যপ অবস্থায় আমার গালের মধ্যে কামড়ে নিয়েছিল, আমি ঠাটিয়ে চড় মেরেছিলাম, সেটা আমার অপরাধ। সেই নিয়ে পুরো আমাদের যাত্রা অলরেডি শেষের দিকে মারপিট দাঙ্গা আরম্ভ হয়ে গেল। তো ওখানকার লোকেরা আমাদের দল মালিককে টাকা দিল না। আমি দেখতে পাচ্ছি যে আমার জন্য সত্যি যদি বারে বারে এরকম কিছু হয়, তারপরে বাড়িতে আমার মায়েরাও চিন্তা করতো যে এরকম করে কি করবো। মালিক বললো একদিন, দল মালিক, যে কুসুম তুমি যাত্রা ছেড়ে দাও। খুব খারাপ লাগছিল যে এমন একটা জীবনে জন্মালাম, কোথায় যাব, কি করব, পেটের দায় বড় দায়, বড় হচ্ছি, স্কুল ছেড়ে দিয়েছি, কি করব। কলকাতায় চলে এলাম থিয়েটার করতে। দেবেশ চট্টোপাধ্যায় আমার গুরুদেব, ওনার সান্নিধ্যে গেলাম। ওনার একটা প্রোডাকশনে কাজ করলাম, দেহান্তার মন্বন্তর, যেখানে আমরা 7 জন রূপান্তরকামী নারী অভিনয় করেছিলাম। ডক্টর মানবী বন্দ্যোপাধ্যায়, আমি, মেঘ সায়ন্তনী একজন উকিল, তনুশ্রী, এইভাবে 7 জন মনোলোগ নাটক করেছিলাম। তারপরে শিয়ালদা মৌলালিতে একটা গ্রুপে জয়েন করলাম সুমিত ভট্টাচার্যের দলে, ওখানেও অনেক শো করতাম। তারপরে আস্তে 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 চ্যানেল, আস্তে আস্তে মানুষ যখন মিশতে মিশতে তো চ্যানেল খুলে যায়, চলে এলাম সিরিয়াল জগতে। প্রথমত সিরিয়াল জগতে যখন এলাম, ওই 2-1 দিনে কাজ পেতাম, এই হাততালি মারা কাজ, যেহেতু নতুন কিছু বলতাম না, ঠিক আছে এটাও তো অভিনয়। এভাবে দেখছি বেড়েই যাচ্ছে। যখনই টালিগঞ্জে কোনো সিরিয়াল বা ছবিতে কাজ হতো, ওই বাচ্চা হয়েছে নাচানোর জন্য কুসুমকে ডাকতো। আমি ভাবলাম তখন থেকে যে এটা তো ভবিষ্যৎ কিছু হবে না, এটা কি মানে ওই হাততালি মারাটাই দেখছি। এমনিতে সমাজের কাছে একটা নাম আছে যে হিজড়া, যেটা নোংরামি করে, এটাই ভাবে লোকে, কিন্তু সবাই নোংরা নয়। নর্মাল মেইন স্ট্রিমে কিন্তু ভালো মন্দ সবই তো থাকে, তাহলে আমাদের মধ্যেও তো ভালো মন্দ থাকতে পারে, সেটাই স্বাভাবিক। কিন্তু নর্মাল মানুষ ভাবে এরাই শুধু খারাপ। সেই তাগিদে আমার চেষ্টা ছিল ভালো কিছু করব। যাক 2020-তে আমার ভাগ্যটা বদলে গিয়েছিল। আমার জীবনে চলে এলো জি বাংলার ফিরকি সিরিয়াল। আর ফিরকি সিরিয়ালে আমি 3য় লিডে ছিলাম, পার্বতী মাসি চরিত্রে টানা 1 বছর কাজ করেছি। সেই ফিরকি সিরিয়ালটার মাধ্যমে আজকে মোটামুটি টুকটাক কাজ পাচ্ছি। ফিরকি পরে করলাম স্টার জলসা তুমি আশেপাশে থাকলে, রিসেন্ট শেষ করলাম সান বাংলার কোন সালো স্বপ্ন নিয়ে। চেষ্টা করছি, হ্যাঁ। তবে কি একটাই খারাপ লাগে, ইন্ডাস্ট্রি আমাদের জন্য ভাবে না। আমার একটাই বারে বারে প্রশ্ন ইন্ডাস্ট্রির কাছে, সিনেমা, সিরিয়াল বা থিয়েটার তো সামাজিক গল্প নিয়ে হয়, সেই সামাজিক গল্প আমরা বাদ যাবো কেন? আমরা তো অসামাজিক নয়। আর মানুষের একটা ভুল ধারণা আছে, পুরুষ শরীরে জন্মেছো মানেই তুমি হিজড়া। এটা কিন্তু ভুল ধারণা। হিজড়া একটা পেশাগত নাম, হিজড়া একটা পেশাগত নাম, নট জেন্ডার আইডেন্টিটি। এটা ট্রান্সজেন্ডার। প্রতিটা মেয়ে যেমন বেশ্যাবৃত্তি করে না, প্রতিটা ট্রান্সজেন্ডার কিন্তু হাততালি মারে না। আচ্ছা, আমাদের মাঝখান থেকেও প্রিন্সিপাল হয়েছে, উকিল হয়েছে, মাস্টার হয়েছে। যেমন আমি অভিনয় করি, আবার নিজের দোকান চালাই। তা এগুলোতে এক একটা চরিত্র। আমি যে আজকে 2025 চলছে, সেই ছোট্ট থেকে 2025 সাল অব্দি আমি কোনোদিন হাততালি মারিনি। আচ্ছা, আমার টার্গেটই ছিল অভিনয় করব, এবং যে পেশাটা করে আমার পেট চলবে। খুব আশা নিয়ে এসেছিলাম গ্রাম থেকে, কিন্তু আজও পর্যন্ত সেই জায়গা করতে পারিনি, যেখানে জি বাংলায় টানে 1 বছর কাজ করলাম। তারপরে ওই তো 2020-তে করেছি, তারপরে
23-এ, এই বছরে 2 বছর 3 বছর ছাড়া যদি একটা করে কাজ পাই, তাহলে সেই পেশা করে পেট চলবে কিভাবে? সেটা ইন্ডাস্ট্রি বুঝলো না। ইন্ডাস্ট্রিকে বুঝতে হবে যে আমরাও সামাজিক। আমি তো কোনো একটা বাড়িতে জন্মেছি, আমারও ফ্যামিলি আছে, আমি কারো তো পিসি, কারো বোন। গল্প এইভাবে কবে আসবে? আমার এটাই প্রশ্ন। শুধুই কেন হাততালি? একজন ট্রান্স, তার পেটের দায়ে কেউ হাততালি মারে, কেউ বাচ্চা নাচানোর কাজ করে, আমি ওদের ফুল সাপোর্ট করি। কেন সাপোর্ট করি? আমি কাজটা করি না, কিন্তু সাপোর্ট করি। হয়তো লোকে বলে কেন এই কাজটা করবে? আমরা যদি কোনো দোকানে কোনো অফিসে গিয়ে কাজ চাই, আমাদের প্রথমে পা থেকে মাথা অব্দি দেখেন, মানে একদম বিচক্ষণ করে দেখে এটা কোন জঙ্গলের জীব এলো। তাহলে আপনারাই বলুন, আমাদের পেট আছে, পেট তো শুনবে না, কোথাও কাজ পাচ্ছি না, বাধ্য হাততালি মারতে। আজকে আমি ফাইট করেছি, লড়াই করেছি, হয়তো এই জায়গায় আমার কপালটা আমাকে দিয়েছে, সাথ দিয়েছে। সবার কপাল সমান হয় না। আজ যারা ট্রান্সগুলো আছে তারা কি করে বাঁচবে? পেটটা চলবে কিভাবে? আমি হিজড়ে পেশাকে মানে সম্মান করি এবং শ্রদ্ধা করি। একটু খারাপ লাগে ইদানিং করে টাকাটা বিশালভাবে ডিমান্ড করে, ওটা হয়তো একটু খারাপ দিক। এছাড়া আমি সাপোর্ট করি। যুগ যুগান্ত চলছে, চলেই যাক, নাহলে বাঁচবে কিভাবে ওরা? তো দিদি, যখন আপনি অভিনয় যখন করতে শুরু করলেন, আপনার আশেপাশের মানুষগুলো যারা আপনাকে টন্ট করতেন বা বিভিন্ন আওয়াজ দিতেন, তারা যখন দেখলেন আপনাকে টেলিভিশনে, তখন তাদের দৃষ্টিভঙ্গিগত কি কিছু পরিবর্তন লক্ষ্য করলেন? হ্যাঁ, অবশ্য অনেকটাই পরিবর্তন হয়েছে। যেটা কিনা যে মানুষগুলো রাস্তায় বেরোলে ছক্কা হাবলিডিস করতো, শুধু ছক্কা হাবলিডিস না, টানাটানি করতো। আচ্ছা। জামা কাপড় খুলে দেওয়ার চেষ্টা করতো। একটা রাস্তাতে যখন বেরোইতো, ফেরার সময় ভয় পেত, আমি ফিরতে পারবো তো? আমার জীবনে এরকম রাত একটা ঘটনা ঘটেছে, আমাকে তুলে নিয়ে দোস্তের মতো রেপ করা হয়েছিল। আজকে এই চ্যানেলে বলছি, প্রকাশ করছি। আমি অনেক বছর থিয়েটার করছি, রাতে ভিতে বাড়ি ফিরতে হয়। আমতলা চৌরাস্তায় একটা অটো দাঁড়িয়ে আছে রাতে। অটোয় গিয়ে বললাম, আমতলা চৌরাস্তায় তো পুরোপুরি আমার বাড়ি নয়, একটু ভেতরে অটো উঠতে হবে। অটোয় দাঁড়িয়ে আছে, উঠে জাস্ট যাবেন গাড়িটা? জিজ্ঞাসা করলাম। ভেতরে যে ডনগুলো বসে আছে জানতাম না। আমি যে মানে গিয়ে দাঁড়ানো মাত্রই তারা আমাকে জোর করে টেনে তুলে নিয়েছে। ওরা ওদের মতো জায়গা, একটা ফাঁকা জায়গায় নিয়ে গেছে। রাত তখন 10টা 10:30 বাজে। একটা হসপিটালের মাঠে নিয়ে গেছে। 2-3 জন ছিল। যথেষ্ট বোঝানোর চেষ্টা করেছি, আমি পাইনি বোঝাতে। নিয়ে গিয়ে ওরা 2-3 জন মিলে আমাকে ইচ্ছার বিরুদ্ধে, যাকে বলে একটা অমানসিক পাশবিক ভাবে অত্যাচার করেছিল। আমি উঠে দাঁড়াতে পারিনি। যখন চোখটা খুলে তাকাচ্ছি, দেখছি তখন রাত 2টো বাজে। আমি ব্যালেন্স হারিয়ে ফেলছি, দাঁড়াতে পারছি না। খুব অবস্থা খারাপই করে দিয়েছিল, যাকে বলে রক্তাক্ত অবস্থা করে দিয়েছিল আমার। এবার কিভাবে বাড়ি ফিরবো? উঠে দাঁড়াচ্ছি, ব্যালেন্স খেয়ে পড়ে যাচ্ছি, খুব মারাত্মক ভাবে। জানি না, ভগবান হয়তো এই 2026-এ যে কুসুম যে জায়গায় দাঁড়িয়েছে, সেই জায়গাটা দেখার জন্য হয়তো বাঁচিয়ে রেখেছিল। কষ্ট পেয়েছিলাম, ডাক্তার দেখাতে হয়েছিল, বাড়ির লোককে ভুলভাবে বলেছিলাম আমি। তো বাড়িতে ভুল বুঝিয়েছিলাম যাতে না আমাকে খারাপ ভাবে দেখে। তখন একটা ভয় কাজ করতো, ওরা তো দাদা যদি পরে আমার কোনো ক্ষতি করে দেয়। বাড়িতে ভুলভাবে বুঝেছিলাম, যেরকম ভাবে পিছনে লেগে গিয়েছিল চেয়ারে, মাদুরাতে গিয়ে চেয়ারে কোন লেগে গিয়েছিল। যাই এইভাবে চলছিল। ফিরকি সিরিয়াল করার পরে আমতলা চৌরাস্তায় জগদ্ধাত্রী পূজা আমাকে গেস্ট হিসেবে নিয়ে গেছিল। তখন সিরিয়ালটা চলছে। আচ্ছা। সেই মঞ্চেই বসেছিল সেই ভিলেনটা, সেদিনের সেই মঞ্চে। হ্যাঁ, সেই মঞ্চে আমার যে ভিলেনটা কয়েক বছর আগে আমার ক্ষতিটা করেছিল, সেই মঞ্চেই আর কি নিমন্ত্রিত একজন অতিথি হিসেবে বসেছিল। সুযোগ পেলাম। যখন প্রথম মঞ্চে উঠলাম, আমি একটাই প্রথম প্রশ্ন করলাম, আচ্ছা আপনারা বলুন তো, আমার গায়ে কি কোনো গন্ধ আছে? আমি কি খুব খারাপ? দর্শক মহল তখন ফিরকি সিরিয়াল, না ফিরকি সিরিয়ালে পার্বতী খুব ভালো, খুব ভালো। আমি বলছি, আমার এই সামনে এমন কেউ একজন উপস্থিত বসে আছে, আমি নাম করব না, আজ থেকে 5 বছর আগে আমার জীবন শেষ করে দিতে গিয়েছিল।
আমার সামনে এই মুহূর্তে বসে আছে, নাম বলবো না, হয়তো আবার শেষ করে দেবে। তা সেই মানুষটা আমাকে রাতের অন্ধকারে তুলে নিয়ে রেপ করেছিল। আজ একই মঞ্চে আমরা আছি। তাকে আমি চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি আজকে আমার গায়ে একটা আঁচড় কেটে দেখাক, সেই জায়গাটা আমি তৈরি করেছি। তারপর মঞ্চ থেকে যখন নামলাম আমাকে জড়িয়ে ধরে বলছে, কুসুম কিছু মনে করিস না, ভুল হয়ে গেছে। আমি ওকে একটাই কথা বললাম, সোনা যত পরে খাঁটি হয়, তুমি যে পুড়িয়েছিলে হয়তো আমার কিছুটা উপকার করেছিলে। চ্যালেঞ্জটা আমার জেদ আরো বেড়ে গেছিল যে কিছু করে দেখাতে হবে, তার জন্য থ্যাংক ইউ। লড়াই প্রচুর করছি। সত্যি মানে এই গল্পগুলো, কথাগুলো, এগুলো কেন গল্পে আসবে না? লাগেই। এই এই যে গল্পটা বললাম, এটা কষ্ট না? সিরিয়াল সিনেমা কেন এই গল্পগুলো আমাদের জানার চেষ্টা করছে না? শুধুই কি হাততালি? এই হাততালির ভেতরেও কত কাহিনী থাকে। বিহারে যারা দেহ ব্যবসা করতে যাচ্ছে, বিহারে যারা লগন করতে যাচ্ছে, কেন যাচ্ছে? আমার ওয়েস্ট বেঙ্গল থেকে কেন তারা বাইরে গিয়ে নাচ করে টাকা ইনকাম করছে? সরকার আমাদের কি দিয়েছে? ভোট তো দিই আমরা তো ভোটাধিকার ভোট দিই, প্রাপ্য কি পাই? কোনো ভাতা পাই? এত যুবশ্রী, কন্যাশ্রী, বৃদ্ধ ভাতা, অমুক ভাতা, তমুক ভাতা, অথচ পাবলিক আমাদের বারে বারে বলে কি গো তোমাদের তো সরকারও টাকা দেয়। কিসের টাকা? কিচ্ছু দেয় না আমাদের। আচ্ছা, কিচ্ছু ভাতা পাইনি আমরা, কিন্তু কেন পাবো না? আপনার কি দাবি সরকার কি জানানো? অনেকভাবে দাবি করেছি। সরকার থেকে, মানুষ থেকে, সমাজ থেকে আমাদের কি ভাবে বুঝতে পারছি না। কবে পরিবর্তন আসবে? হয়তো অনেক রকম ভাবে কাগজে কলমে ট্রান্সজেন্ডারদের রায় বেরিয়েছে, সেটা আলমারির ভেতরে কোথায় দুয়ারের মধ্যে ঢোকানো থাকবে। মানুষের রায়টা কবে পরিবর্তন আসবে? ওই কাগজের রায়ের থেকে মানুষের মনের রায়টা সবচেয়ে বেটার, ওটা বেশি দরকার। আজও কেন বাসে উঠলে শুনতে হয় মাসি আমাদের পাড়ায় বাচ্চা হয়েছে? সেটা পাবলিকের দোষ নয়, দোষ আমাদের ইন্ডাস্ট্রির দোষ, সরকারের দোষ। ইন্ডাস্ট্রি বা মিডিয়া জগৎ পারে হিজড়া ট্রান্সের পরিবর্তন। নর্মাল পাবলিক তো জানে একটা পুরুষ থেকে নারী মানেই হিজড়া, তাদের দোষ নয়। সিরিয়াল সিনেমার মাধ্যমে কেন প্রকাশ করছে না যে সব ট্রান্স হিজড়া হয় না? আমরা এই জায়গা থেকে কেন বঞ্চিত থাকবো? আমি তো সর্বক্ষণ চাইছি ওই মাসি ডাকটা, হিজড়া ডাকটা আমার শুনতে ভালো লাগে না। আমি ওদেরকে ছোট করছি না, ওরা ওদের কাজটা করুক। আমি সবসময় চেয়েছিলাম মেন স্ট্রিমের সাথে পুরো তালে তাল মিলিয়ে কাজ করব, যাতে আমাকে কেউ না বলতে পারে যে তুই হাত তালি মেরে লোকের সঙ্গে জুলুমবাজি করে টাকা ইনকাম করেছিস। আমি ডাল ভাত খেয়ে থাকবো, সৎ পথে বাঁচবো, এটা আমার টার্গেট ছিল। কুসুমদি, আপনার পরিবারে এখন কে কে আছেন? পরিবারে বাবা ছিল, বাবা 3 বছর আগে গত হয়ে গেছে। মা আছে, দাদা বৌদি আছে, 2 ভাইপো, বোন ছিল, বোনের বিয়ে হয়ে গেছে। আর বারে বারে বলবো আমার ফ্যামিলি ভীষণ ভালো। গরিব হলেও আমি খুব মিডিল ক্লাস গরিব বাড়িতে জন্মেছি। আমার ফ্যামিলির বাবা মা এবং দাদা বৌদি এতটাই ভালো, ওদের ভালো ব্যবহার আজকে আমাকে কুসুম সামন্ত জি বাংলার স্টার বলি লোকে বলে। ওদের জন্য, ওদের আশীর্বাদ, ওরা পাশে ছিল বলেই আজকে আমি এই জায়গায় পৌঁছাতে পেরেছি। আমার মা আমাকে জন্ম দিয়েছে, হয়তো মা আমার সাপোর্টার হতে পারে, এটাই স্বাভাবিক, কিন্তু আমার বৌদিটা মায়ের সমান। যে বৌদিটা পারতো আমার দাদার কান ভাঙিয়ে ওকে বসিয়ে কেন খাওয়াবো? আমি 2020 থেকে হয়তো ইনকাম করছি, সংসারে ঢালছি, কিন্তু তার আগে আমার দাদা আমাকে খাইয়েছে। আমার বৌদি কোনোদিন মানে প্রতিবাদ করেনি। আজকে আমি যেটা ইনকাম করছি, আমি কিন্তু আমার শরীরের পিছনে খরচা করতে পারতাম, করিনি। কেন করিনি? যে দাদা বৌদি আমার ফ্যামিলি আমার জন্য এত করলো, আমি নিজে দোকান করেছি এবং আমার নতুন বাড়িও হচ্ছে। বাহ, খুব ভালো। অনেকে আমার ট্রান্স বন্ধুরা বলে, কুসুমদি তুমি কিছু করলে না নিজের জন্য, সার্জারি। আমি একটাই কথা ভাবি, সার্জারি করে, সত্যি কথা বলতে কি, হ্যাঁ আমার আত্মাও চাই আমি সার্জারি করে বিশাল কিছু করিনি। আমি সার্জারি করলাম, আমি নোংরা পথে যেতে পারবো না। সার্জারি করে এদিকে ঘর থাকবে না, হাতে ইনকাম থাকবে না, মানুষের কাছে না জানোয়ারের মতো টেনে ছিঁড়ে আমাকে নোংরামি করবে, সেটা ভালো না? আমার ফ্যামিলির কাছে দোকান করেছি, ঘর করেছি, ঘরে কাজ চলছে, ভাইপোদের মানুষের মতো মানুষ করার চেষ্টা করছি, সেইটা ভালো। ঠিক। সেটা করার পরে যদি ভগবান দিন দেয়, নিশ্চয়ই নিজেকে পরিবর্তন করবো। সবটা একটু কপালের উপর নির্ভর করে না? আমি কপাল মানি, ঈশ্বর মানি, খুব প্রচন্ড ঈশ্বর মানি। কুসুমদি, সিনেমাতে কাজের কোনো অফার বা কথাবার্তা?
কথাবার্তা তো প্রচুর হয়, রেগুলার ফোনে কথা হয়, তোমার মতো ক্যারেক্টার লাগবে, ছবি পাঠাও, ছবি পাঠিয়ে পাঠিয়ে আমার কি বলবো হোয়াটসঅ্যাপ ভর্তি হয়ে গেছে, রাজ্যের ছবি পাঠাই, সেভাবে তো সিলেক্টেড হয়নি। কথা হয়ে যাচ্ছে, কথা ভেঙে যাচ্ছে, কেন হচ্ছে বলতে পারবো না। মেগা সিরিয়াল পরবর্তী কোনো কাজের কথা এগোচ্ছে কিছু? কথা মোটামুটি হচ্ছে, জানি না কতটা সত্যি। আমি তো চাইছি নর্মাল মেন স্ট্রিমে যারা নারী পুরুষ যারা অভিনয় করছে, রেগুলার একটা কাজ ছাড়ছে, হয়তো মাঝে কিছুটা গ্যাপের পর আবার কাজ পেয়ে যাচ্ছে, কিন্তু আমাদের গ্যাপটা 3 বছর 4 বছর, এই গ্যাপটা মানতে পারছি না সত্যি কথা। আমি যদি বললাম, আগেই বলেছি, আমি যদি পেশা করতে চাই তাহলে পেটটা চলবে কি করে, তাই 7-5 ভেবে আমি দোকান করতে বাধ্য হয়েছি। এবং আপনার দোকান ভালো চলছে নিশ্চয়ই? মোটামুটি চলছে। এবং অভিনয় ছাড়া আপনি দোকানে সময় দেন? এবং একদম একদম, দোকানটা এই কারণে করলাম যে আমার শুটিং এ কাজ করলে দোকানটা নিজের দোকান, আমি বন্ধ করে এসে কাজটা করতে পারবো। একদম। আর আপনার কমিউনিটি যারা আরো আছেন যারা ট্রান্স, তো তারা কি আপনার সঙ্গে কোনো যোগাযোগ বা বন্ধু ফ্রেন্ড? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ওদের সঙ্গে ফোনে কথা হয়। কিছু কিছু ওই বললাম ভালো মন্দ থাকে, কেউ কেউ হিংসা করে, আবার কেউ কেউ খুব সাপোর্ট করে। আমার খুব প্রিয় কয়েকটা বান্ধবী আছে, রেগুলার কথা হয়, তারাও প্রত্যেকে এক একটা পেশার মধ্যে যুক্ত। যেমন মানবীর প্রিন্সিপাল কুসুম নামটা উনি আমাকে দিয়েছিলেন, মানবী বন্দ্যোপাধ্যায়। মেঘ সায়ন্তনী ঘোষ উকিল, একজন ট্রান্সজেন্ডার। পল্লবী চক্রবর্তী সিভিক ভলেন্টিয়ার পুলিশ, এবং অত্রি কর উনি একজন স্কুল টিচার। এই ধরনের মোটামুটি একটা করে জায়গা করেছে, সেই সমস্ত বন্ধুরা রেগুলার কথা হয়, আড্ডা হয়, ভালো লাগে, সাপোর্ট করে আমাকে। আমি একটা ঘটনা বলি, আমার মা আমাদের নতুন বাড়ির ছাদের দোতলার উপরে ঝাড় দিচ্ছে, আর আমাকে সাক্ষী করছে, বলে কোনোদিন ভেবেছিলাম এরকম দোতলা বাড়ি করতে পারবো? মাকে বললাম চেষ্টা করলে সবই তাই, আমি তো চেষ্টা করেছিলাম, দেখা যাক আর কি করতে পারি। মায়ের যে হাসি মুখটা, আমাকে একটা চ্যানেলে প্রশ্ন করেছিল, তোমার সব থেকে খুশির দিন বা আনন্দের দিন কি ছিল? আমি এটাই বলেছিলাম, আমার বাবা তখন স্ট্রোক রোগী, 2020-তে আমার বাবা স্ট্রোক রোগী। ফিরকি সিরিয়ালটা আমার বাবা নিজে চোখে দেখেছিল, এবং ইনকামের টাকাটা আমার বাবা মার হাতে দিয়েছিলাম। ওই যে বাবার ওই রোগীগ্রস্ত যে মানুষটা, ওই যে মুখে হাসি, বা আমি কুসুম সামন্ত কাগজে কলমে হয়ে গেছি, আমার যে সাজ, আমার বাবা যে বাবা মা মারতো বকতো, সেই বাবা মা আজকে গর্ববোধ করে। কারণ একসময় ওই বাবা মাকে শুনতে হতো যে একটা হিজড়ে জন্ম দিয়েছ। যখন অশান্তি হতো, কোনো পাড়া প্রতিবেশী থাকলে অশান্তি দাঙ্গা হয়, ওটা হতেই পারে, সেই জায়গায় শুনতে হয় ওই তো একটা হিজড়ে জন্ম দিয়েছিস। আমি তাদেরকে চোখে আঙুল দিয়ে বলবো, আমার বাবা মা যেটা করেছে তোমরা 1000বার চেষ্টা করলেও পারবে না। শত শত নর্মাল নারী পুরুষ জন্ম হয়, কিন্তু একই অঙ্গের নারী পুরুষ আমার বাবা মা করে দেখিয়ে দিয়েছে, সেটা একটা বড় চ্যালেঞ্জ। এবং আমি ভালো কাজ করছি ওই বাবা মার জন্য। আমি আমার এই জীবন নিয়ে কোনোদিন কষ্ট পাইনি। এর থেকে খারাপ অনেক মানুষ আছে গো, যারা রাস্তায় বসে আছে, কোমর নেই, হাত নেই, পা নেই, প্রতিবন্ধী, তাহলে তাদের চাইতে আমি অনেক ভালো আছি। এটা সমাজ বলে আমরা রোগী, আমরা খারাপ, কিন্তু আমি মনে করি আমি কোথায় রোগী, আমি তো দিব্যি ভালো আছি, তাই না? প্রতিটা নর্মাল নারী পুরুষের মধ্যেও তো ভিন্ন ভিন্ন মন, ভিন্ন ভিন্ন ভাবনা থাকে, আমাদের মধ্যেও আছে। কি আছে, আমি তো নর্মাল মানুষ। এবার কে কি ভাবলো না ভাবলো আমার কিচ্ছু আসে যায় না। আমি সর্বদাই এটাই চেয়েছিলাম, সমাজের মানে স্রোতের বিপরীত দিকে হাঁটবো। আর এমনি কি বলতো, যে কোনো একটা ধামাকা কাজ করতে গেলে তো ঝড় আসবে, আমি ঝড় ভয় পাইনি। 1000বার ভেঙে পড়ে আবার উঠে দাঁড়াই, সেইটা আমি কুসুম। আর লড়াই করি, ফাইট করি, যতদিন বল থাকবে, ঈশ্বর থাকবে পাশে, আমার বাবা মা আশীর্বাদ থাকবে, আমি ভয় পাই না কাউকে। একটা সময় ভয় পেতাম, কিন্তু আজকে ভয় পাই না, এই কারণে সেই জায়গাটা তৈরি করেছি আমি। ঠিক। মিডিয়া থেকে, থানা পুলিশ থেকে, ভালো মন্দ মানুষ থেকে মোটামুটি আমার খুব ভালো একটা সার্কেল হয়ে গেছে। যে মানুষগুলো বলছি না পাড়াতে আমাকে ছোট করতো, অপমান করতো, আজ এই রিসেন্ট কদিন আগে আমার পাড়ায় দুর্গাপুজো, কালী পূজায়, যেখানে পাত্তাই পেতাম না, একটা নর্মাল একটা হিজড়া হিসেবে তাচ্ছিল্য করতো, সেই মঞ্চে আমাকে সম্বর্ধনা দিচ্ছে। এটা সব থেকে বড় পাওনা, নিজের গ্রামে, নিজের জায়গায়। আমি বাইরে প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছি, প্রচুর পেয়েছি। এই রিসেন্ট আমার সেরা অভিনেত্রী অ্যাওয়ার্ড পেলাম একটা ছবির কাজে, ওই শর্ট ফিল্মের কাজে। তো
সেগুলো বাইরে যে অ্যাওয়ার্ড গুলো পাই ওটা বাইরের সাপোর্ট। আমি মনে করি সম্বর্ধনা মানে মানুষের একটা আশীর্বাদ, নিশ্চয় কাজে একটা কি বলে সহযোগিতা করে, একটা আশীর্বাদ থেকে সাপোর্ট করা যে তুমি আরো এগিয়ে যাও। বাইরে থেকে অনেক পেয়েছি, এই যে বাড়ির পাশের যে সম্বর্ধনা, একটা মেমেন্টো, একটা শাড়ি বা একটা কিছুটা বড় কথা নয়। এই যে আমাকে সম্বর্ধনা যে স্টেজে ডাকছে, এতে ভেতর থেকে মন থেকে যাওয়া যতটা আনন্দ হয় ততটা কাজের প্রতি না আরো স্পিড বেড়ে যায়, এবং পাশের মানুষের আশীর্বাদ পেলাম আমি। অনেক সময় লোকে বলে দেশের কুকুর বিদেশের ঠাকুর, কথাটা বলে না, দেশের কুকুর বিদেশের ঠাকুর, কথাটা যতটা শুনতে নর্মাল মনে হয় ওর মধ্যে অনেক যন্ত্রণা লুকিয়ে আছে। যন্ত্রণা নয়, আমি দেশের কুকুর কেন হব? আমি যে দেশে জন্মেছি সেই দেশের মানুষরা যদি পাশে না থাকে, আমার যদি কোনো বিপদ হয় দেশের মানুষই তো দেখবে, তাহলে সেই মানুষরা যদি আমাকে আশীর্বাদ করে দুহাত তুলে, সেটাই সবচেয়ে বড় আশীর্বাদ। দিদি, একেবারে শেষে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে সমাজে যারা মেইন স্ট্রিম নারী পুরুষ, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, কি বার্তা দেবেন? আর আপনার কমিউনিটিতে যারা বিলং করেন, ট্রান্সজেন্ডার যারা, তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে? প্রথমত আমি আমার ট্রান্স বান্ধবীদের একটাই বলবো, যারা আমার ট্রান্স ভাই বোনেরা আছে, শিক্ষা, কর্ম এবং সততা এই দিকে ধ্যান দাও, জ্ঞান দাও। কারণ আমি জানি আমাদের এই সমাজ আমাদের মতো মানুষকে সহজে মেনে নেয় না। ছোট্ট ভুল করলেও বিশাল বড় আকারে লোকে দেখে। তার জন্য দরকার, সত্যি কথা বলতে কি, তার জন্য দরকার শিক্ষা, যেটা করে মানুষের কাছে সম্মান পাওয়া যায়। সেই সম্মানের জায়গায় পৌঁছাতে হবে। ভালো কর্ম করো, ওই হাততালি মারলাম, ঢোল বাজালাম, মানুষকে ভয় দেখালাম চুল করে, হয়তো সেকেন্ডের জন্য, ওই ক্ষণিকের জন্য মানুষ ভয় পায়, ওটা সম্মানের না। সম্মান সেখানেই যেখানে তোমার কর্ম। আজকে আমাকে মানুষ সম্মান কেন করছে? যেখানে জি বাংলায় দেখছে, স্টারে দেখছে, সান বাংলায় দেখছে। আমি তো অসৎ কাজ করছি না। সেই জায়গায় দাঁড়িয়ে আমি যদি করতে পারি, আমিও যেমন মানুষ, তোমরাও মানুষ, তোমরাও চেষ্টা করো, নিশ্চয়ই পারবে। এইটুকু বললাম। আর দিদি, যারা আমাদের মূল ধারার যে সমস্ত মানুষজন নারী পুরুষ, তাদের উদ্দেশ্যে কি বলবো? আর যারা মূল স্রোতের মানুষ হচ্ছে নারী বা পুরুষ, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, সবসময় ভাবুন না আপনার বাড়ির আমি সন্তান, আপনার বাড়ির যদি সন্তান হতাম, ভাই হতাম, বোন হতাম, পারতেন বাগানে টেনে নিয়ে রেপ করতে? পারতেন না। আমারও মা আছে, আমি জন্মেছি। যদি বাগানে মরে পড়ে থাকতাম, কে কাঁদতো? আমার মা কাঁদতো। একটু ভাবুন না আপনার বাড়ির সন্তান, একটু সহযোগিতা করুন। আমি কথা দিচ্ছি, আপনারা যদি 100-এ 50% হাত বাড়িয়ে দেন, আমরা 100-এর বেশি হাত বাড়িয়ে দেবো, শুধু সমান তালে মেশার জন্য, একসাথে বাঁচার জন্য। আমরাও মানুষ, পাশে রাখুন, পাশে থাকুন, ঠিক আমরা পাশে থাকবো, কথা দিলাম। অনেক ধন্যবাদ দিদি, আপনি খুব ভালো থাকুন। আগামী দিনে আরো ভালো ভালো কাজ আমাদেরকে উপহার দিন। সৃষ্টিশীলতার মধ্যে থাকুন, শিল্পে থাকুন, আনন্দে থাকুন, সুস্থ শরীরে থাকুন, এবং আমি চাই আপনার এই প্রগতিশীল যে ভাবনা, এটা ছড়িয়ে পড়ুক, মানুষ উপকৃত হোক। আপনি অনুপ্রাণিত করুন অনেককে। একদম। এবং সবশেষে আবারও বলছি, আপনি খুব ভালো থাকুন, আপনাকে খুব দরকার। আর মাঝে একটা কথা বলবো, আমার এখানে এসে সত্যি কথা বলতে কি ভীষণ ভালো লেগেছে। এখানে প্রত্যেকের ব্যবহার আমার ভীষণ ভালো লেগেছে। তো আমার 12টায় কল টাইম ছিল, আমি ইচ্ছা করে 3 ঘন্টা কাটিয়েছি এই সমস্ত ভাইদের ব্যবহারে, খুব ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। আমি চেষ্টা করব নেক্সট টাইমে আবার আসার, যদি তোমাদের ভালো লাগে। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। এখানে নিশ্চয়ই ছবির কাজ, সিরিয়ালে কাজ হবে। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। নমস্কার।